দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতির চলমান চ্যালেঞ্জ এবং আগামীর সম্ভাবনা নিয়ে, এবং সেই সংকট থেকে উত্তরণের পথ নিয়ে কথা বলবার চেষ্টা করি। আমাদের সঙ্গে একজন অর্থনীতিবিদ বিশ্লেষক যুক্ত হন। আজকে আমরা একজন অর্থনীতিবিদকে পেয়েছি স্টুডিওতে। আমাদের সঙ্গে আজকে সময় দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যিনি নিয়মিত গবেষণা করছেন, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে, যার বিস্তর গবেষণা আমরা নিয়মিত পড়ে থাকি। আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি। স্বাগত জানাচ্ছি আপনাকে। গোলাম মোয়াজ্জেম, আমরা আসলে জানি যে একটা পরিবর্তিত বাংলাদেশ, এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আজকে প্রথমবারের মতো আপনাকে স্টুডিওতে পেয়েছি। নতুন বাংলাদেশে আমাদের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ এক ধরনের বিজয়ের মধ্য দিয়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেখানে নতুন বাংলাদেশ নিয়ে নতুন নেতৃত্ব এবং আকাঙ্ক্ষা, এর যে সম্মিলনের যে বাস্তবায়ন, সেটি মূল্যায়ন করবার সময় হয়তো আসেনি। শুরুতে আপনার কাছে একটু জানতে চাইব যে তবুও যদি এই প্রায় এক মাস সময়ের কথা বলা হয়, আমাদের অর্থনীতি আসলে এখন কেমন আছে মনে হয়? প্রথমত হলো যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটি সেটি আসলে সুদূর প্রসারী এবং অনেক বেশি সেখান থেকে ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে অর্থনীতিতে, সমাজে, রাষ্ট্রীয় কাঠামোতে, সব জায়গাতে। এবং যার ফলে কিনা এক ধরনের একটা প্রতিযোগিতামূলক একটা যে অর্থনৈতিক কাঠামো যাতে দেশে আসে, সেটি যাতে অন্তর্ভুক্তিমূলক হয়, যাতে যার যে যোগ্যতা, মেধা, তারা যাতে সেটির যাতে বাস্তবায়ন দেখতে পান। তো সেরকম একটা প্রত্যাশা থেকেই এই পরিবর্তনটি। সেই জায়গা থেকে এক মাস যদি আমি বলেন, তো এক মাসটা খুবই সংক্ষিপ্ত সময় যে কোনো ধরনের মূল্যায়নের প্রেক্ষাপটে। তবে তড়িৎ যে জায়গাগুলোতে অর্থনীতির বিচারে যে পরিবর্তনগুলো প্রত্যাশা করা হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটি বিশেষভাবে প্রয়োজন, কেননা বেশ বড় একটা পরিবর্তন, এই ধরনের একটা পরিবর্তন কালে যেটি হয়েছে, বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে, জীবনের হানি হয়েছে। তো এবং তার ফলে এখন যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে একটা স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি যেটি প্রত্যাশা করা হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছে যে সে তুলনায় একটু সময় বেশি লেগে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক যে এক ধরনের জীবনে ফিরে আসা, স্বাভাবিক গতিতে ফিরে আসা, সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে সময়টা বেশি লেগে যাচ্ছে। সেটি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি? মূলত তাই, এবং সেটিকেই এই সরকার প্রাধিকার দিয়েছেন। আমরা শুরু থেকে শুনছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনঃস্থাপনটি, স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনঃস্থাপনটি তাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রাধিকার। দুর্ভাগ্যবশত এর ভিতরে আবার বড় রকমের বন্যায় আমরা এফেক্টেড হয়েছি, সেটিও আমাদের স্বাভাবিক নজরদারিকে এফেক্ট করেছে। তো তারপরেও আমি যেটা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের উন্নতি হবার প্রত্যাশা ছিল, সেই তুলনায় আসলে আমি কিছুটা শ্রুত গতি দেখব। এবং বিশেষ করে গতকালকেও যখন শুনতে পাচ্ছি আবারও পুনরায় গাজী টায়ার্সের কারখানাতে আবার অগ্নিসংযোগ হয়েছে এবং আবারও সেখানে লুটপাট হয়েছে, এটি আসলেও এক ধরনের বলবো যে দুঃখজনকই শুধু না, পরিস্থিতির উপরে কন্ট্রোল, নতুন গভর্নমেন্টের কন্ট্রোলের ক্ষেত্রেও কিছুটা হলে দুর্বলতা ইঙ্গিত করে। তো সেই জায়গাটি আমার মনে হয় যে ব্যবসায়ীরা চাচ্ছেন যে এই জায়গাটিতে যাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। কোথাও কি মনে হয় যে এই ধরনের অস্বাভাবিকতাগুলোর জন্য অনেকেই ষড়যন্ত্রের চেষ্টা করছেন? বিশেষ করে পোশাক খাতে আমরা যে ধরনের গোলমাল, অস্থিরতাটা দেখছি, অনেকেই বলছেন যে এটা কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন। দেখুন, এগুলো সবসময় থাকবে এটা, এবং এই ধরনের একটা বড় রাজনৈতিক পরিবর্তনের ইমিডিয়েট পরে যতক্ষণ পর্যন্ত না সেটেল হবে সেই বিষয়গুলো, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন রকমের চেষ্টা থাকবে। এবং সেটা আমার ধারণা যে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, তারা সম্যকভাবে সেটি ওয়াকিবহাল যে হ্যাঁ, এই ধরনের চেষ্টাটি থাকতেই পারে। কিন্তু সেগুলোকে অজুহাত হিসেবে হয়তো সাধারণ মানুষ কিছুদিন হয়তো মেনে নেবেন, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু তারা লিডারশিপ থেকে সেই জিনিসগুলোকে কন্ট্রোল করা এবং সেই অনুযায়ী স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, ব্যবসা স্বাভাবিক পরিবেশে ফিরে যাওয়া, এটা প্রত্যাশা করবেন। ফলে অনেক দিন যাবৎ হ্যাঁ ষড়যন্ত্র চলছে এবং এটার কারণে করা যাচ্ছে না, এই অজুহাতে বেশি দিন হয়তো নেওয়া যাবে না। তো সেই জায়গাটি থেকে আমার মনে হয় যে আমরা দ্রুততর সময় চাইবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে যাতে একটা স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসে, যাতে ব্যবসা বাণিজ্যতে মানুষজন আবার স্বাভাবিকভাবে ফিরে আসে। এটি একটি দিক। আর একটি দিক হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে বড় একটা অপ্রত্যাশিত বন্যা হওয়া
এবং যার ফলে দেশের প্রায় 12 থেকে 14টি জেলা এফেক্টেড হয় এবং যার মানে বড়ভাবে কৃষি শিল্প যোগাযোগ সাপ্লাই চেইনগুলো ডিসরাপ্ট হয়েছে। এটাও আমাদের একটা দুঃখজনক এবং এটাও একটা বড় রকমের ক্ষতি, যেটা কিনা এই ধরনের একটা বড় পরিবর্তনের পরে যে ধরনের কর্মকাণ্ডগুলো নেবার কথা সেই কার্যক্রম নেয়ার কার্যক্রমকেও কিছুটা হলেও শ্লথ করে দেয়। তো সেই হ্যান্ডেলগুলোও করতে হচ্ছে এই ধরনের একটা নতুন সরকারকে। তো আবারও বলছি যে 1 মাস হয়তো যথেষ্ট সময় না, কিন্তু মানুষজন কিন্তু পরিবর্তন প্রত্যাশা করবে দ্রুতই। নিশ্চয়ই, কারণ তাদের কাছে আসলে প্রত্যাশা বেশি, কেননা আমরা গত 15 বছর ধরে যে পরিমাণ নানা খাতে যে অনিয়ম দুর্বৃত্তায়ন হয়েছে সেখান থেকে আসলে সরে আসাটাও রাতারাতি পরিবর্তনটা কঠিন, তবে মানুষের প্রত্যাশার জায়গাটি নিশ্চয়ই রয়ে গেছে এখনো। এই মুহূর্তে অর্থনীতির যদি প্রধান চ্যালেঞ্জের কথা বলা হয়, যে প্রধান 3টি চ্যালেঞ্জ অথবা 5টি চ্যালেঞ্জ, সেখানে আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা বা আইন শৃঙ্খলা তো একটা সবথেকে বড় অগ্রাধিকার, এর পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জের মূল্যায়নটা কিভাবে করবেন এবং কোনটিকে বলবেন? আমার ধারণা যে মূল্যস্ফীতি এই মাসে মানে আগস্টের মূল্যস্ফীতি তো আমরা পেয়ে গিয়েছি, তো সেপ্টেম্বরে হয়তো মূল্যস্ফীতির যে তথ্য আসবে সেখানে হয়তো আরও কিছুটা উল্লঙ্ঘন হতে পারে, কেননা যেভাবে দেশের ভিতরে উৎপাদন ব্যাহত হয়েছে, বন্যার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, তাতে করে সরবরাহ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বাজারে মূল্য স্বাভাবিক না। সেটাও আসলে এই ধরনের পরিস্থিতির কারণেই হয়, এটা কারো হাতে না। সুতরাং সেই হিসেবে মূল্যস্ফীতির চাপটি থাকবে। দেখুন, আগের পরিবর্তনের একটা বড় কারণ ছিল মানুষের আয় কমে যাওয়া এবং সেই কারণে তার জীবনযাত্রার স্বাভাবিক জীবনযাত্রা ক্রমশ দুর্বল হয়ে যাওয়া, এবং সেই জায়গাটিতেই পরিবর্তনেরও একটা আকাঙ্ক্ষা সেখানে। তো মূল্যস্ফীতিটি একটা বড় চ্যালেঞ্জ থাকবে এই গভর্নমেন্টের দ্রুততর সময় কমিয়ে নিয়ে আসা। আবার যেহেতু এই গভর্নমেন্ট তথ্য উপাত্তের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করতে চাচ্ছেন, সুতরাং স্বচ্ছ তথ্য উপাত্ত অনেক সময় তাদের জন্য রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং হয়ে যাবে, যে সেই তথ্য উপাত্তগুলো দেখলে অনেক বড় বড় ডিজিট দেখা যাবে যে হ্যাঁ হয়তো মূল্যস্ফীতির ক্ষেত্রে 2 অঙ্কের ঘরে সামনেও হয়তো থাকবে, কিন্তু সেটা নিয়ে মানে হওয়ার কিছু নেই, মানে হারিয়ে যাওয়ার কিছু নেই। আমার হবে যে এটিকে দ্রুত কিভাবে আস্তে আস্তে কমিয়ে আনা যায় সেটি উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু আবারও কিছু কিছু উদ্যোগের ক্ষেত্রে আমি বলবো যে যেমন শুল্ক হার কমিয়ে দিয়ে আমদানিকৃত পণ্য মূল্য একটা কমানোর প্রচেষ্টা হয়েছে, কিন্তু আগেও আমরা বলেছি যে এই ধরনের অস্থির পরিস্থিতিতে শুল্ক হার কমিয়ে বাজারে খুব বেশি প্রভাব ফেলা যায় না যতক্ষণ পর্যন্ত সরবরাহ বৃদ্ধি করা যায়, অথবা বাজারে যে আমরা বলে থাকি যে বিভিন্নভাবে সিন্ডিকেশন বা এগুলোকে যতক্ষণ পর্যন্ত না নজরদারির ভিতরে আনা যাবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের উদ্যোগগুলো থেকে খুব ভালো ফল পাওয়া যাবে না। সুতরাং সেটি একটি দেখবার বিষয়, এটি হলো প্রথম। দ্বিতীয় যেটি আমার ধারণা গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ হবে সেটি হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইটিকে মাথায় রেখে কি আমদানিকে স্বাভাবিক রাখা, অন্তত গুরুত্বপূর্ণ পণ্য আমদানি যার ভিতরে জ্বালানিও রয়েছে, সেটির ক্ষেত্রে সরকার কি ধরনের ব্যবস্থা নেন। সরকার বেশ কিছু উদ্যোগ নিচ্ছেন, এর ভিতরে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলোর সাথে আলোচনা চলছে, তাদের কাছ থেকে সহজ শর্তে আরও কিছু অতিরিক্ত ঋণ পাওয়া যায় কিনা, এটি একটি ভালো দিক। এটি যদি পাওয়া যায় এবং সেটা যদি সহজ শর্তে হয় এবং এটা যদি বাজেটারি সাপোর্ট আকারে পাওয়া যায়, তাহলে সরকারের জন্য ওই ধরনের বৈদেশিক মুদ্রাগুলো বা ডলারগুলো বিভিন্ন খাতে ব্যবহারের সুযোগ তৈরি হবে। বিশেষ করে আমি যতদূর দেখতে পাচ্ছি যে জ্বালানি খাতে যে বিপুল পরিমাণ ডিউ রয়ে গিয়েছে বিভিন্ন পক্ষের কাছে, আমাদের পাওনা রয়ে গিয়েছে বিভিন্ন পক্ষের, এটি কিন্তু মাথা ব্যথার কারণ হবে সামনের দিনে। যদিও এইটির একটা বড় কারণ রয়েছে, সেটি এই মুহূর্তে হয়তো কেউ ভাববেন না, ইমিডিয়েট সলিউশনই চাইবেন, অন্তত ডিউগুলো যাতে অন্তত তাড়াতাড়ি সেটেল হয় সেটি দেখা দরকার। বিদেশি বিভিন্ন পক্ষ রয়েছেন তাদের কাছে, এবং আমদানিটি যেন স্বাভাবিক অবস্থার দিকে যতটা নিয়ে যাওয়া যায়, সুতরাং সেটি একটি বড় জায়গা। এটি দ্বিতীয় যে জায়গা। এটি তৃতীয় যে জায়গাটি থাকবে সেটা হচ্ছে দ্রুততর সময় সরকারের বাজেটের পুনর্মূল্যায়ন করছেন আমরা যতদূর জানি সরকার, এবং তার মাধ্যমে বিভিন্ন পত্রিকাতে আসছে প্রায় 1 লক্ষ কোটি টাকা তারা কিছু করবেন, কমিয়ে আনবেন, তারা আর্থিক সাশ্রয় করবেন, করে ব্যবহার। এটি একটি ইতিবাচক জায়গা। বিভিন্ন আগেও এই ধরনের সমালোচনা হয়েছে, যেভাবে প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোর যৌক্তিকতা এবং সেটি করতে না পারার কথা এবং সেগুলোর উপযোগিতার জায়গাতে দুর্বলতার কথা। তো সেই জায়গাটিতে যদি 1 লক্ষ কোটি টাকা কম হয় তাহলে এটা আসলে 1 লক্ষ কোটি টাকা সাশ্রয় হলো আসলে সরকারের জন্য।
কারণ এই মুহূর্তে যে পরিমাণ সরকারের রাজস্ব দরকার সেই পরিমাণ রাজস্ব কিন্তু আমরা পাচ্ছি না। এই তো আপনাদের এই যে বাংলাদেশ ব্যাংকেরই তথ্য বলছে যে 15.46% পর্যন্ত মানে প্রবৃদ্ধি ছিল জুন পর্যন্ত। এই 2 মাসে তো আসলে স্বাভাবিকভাবে এই সময় প্রবৃদ্ধি কম থাকে এবং কমেও যাবে আসলে, সেটা আমরা মনে করছি। সুতরাং বিভিন্ন জায়গায় সাশ্রয় খোঁজা ছাড়া সরকারের বিকল্প নেই। সুতরাং বাজেটের ভিতর থেকে যে সাশ্রয় খোঁজা হচ্ছে এটি তাড়াতাড়ি ঘোষণা করে সেই অনুযায়ী আসলে বাজেট অ্যালোকেশনের ব্যবস্থা করা, এটি হলো তৃতীয় দিক যেটি আসলে গুরুত্বপূর্ণ জায়গা। চতুর্থ দিক যেটি আমার কাছে মনে হয় সেটি হলো যে রপ্তানি বাজারের ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেটি কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তার সময় থেকে শুরু, এখন আবার সে সঙ্গে শ্রমিক সংক্রান্ত বিভিন্ন রকম অস্থিরতা যুক্ত হয়েছে। আমরা যতটুকু ভেবেছিলাম যে এটি সহসা ফিরে আসবে বিভিন্ন রকমের, হয়তো কেননা আমাদের দেশে যারা ব্র্যান্ড বায়ার যারা কাজ করেন তারা বাংলাদেশ সম্পর্কে জানেন যে ধরনের ওঠানামা হয়, রাজনৈতিক পট পরিবর্তনে হয়, সুতরাং তারা হয়তো এটা মেনে নেবেন। কিন্তু এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে তারাও কিন্তু তাদের পক্ষেও সম্ভব না যে বাংলাদেশে স্থিতিশীল হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন, কারণ বাজারের সাপ্লাই অনুযায়ী তাকে পণ্য সাপ্লাই দিতে হবে। সুতরাং সেটি যদি না হয় তাহলে তারা আবার অন্যদিকে চিন্তা ভাবনা শুরু করেছেন। অলরেডি আমরা শুনছি যে কিছু কিছু অর্ডার রিলোকেট হয়েছে অন্যান্য দেশে। সুতরাং সেই জায়গাটিতে দ্রুততর সময়ে আসলে স্থিতিশীলতা আনা 2-3টি কারণে সেটা দরকার। একটা হলো আমাদের রিজার্ভের জন্য এটা দরকার, কারণ আমাদের বৈদেশিক মুদ্রা একটা বড় উৎস রপ্তানি। আরেকটি হলো আমাদের কর্মসংস্থানের জন্য দরকার, এবং আরেকটু গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ইসের জন্য আমাদের যে ইনফ্লো হয় আমাদের বৈদেশিক মুদ্রা, এবং সেটা আমরা যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করি সেখানে তার এই বৈদেশিক মুদ্রা এবং মানি ফ্লো যেটা হয় দেশে সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর সর্বশেষ হচ্ছে যে ব্যাংকগুলোর যে অবস্থা দাঁড়িয়েছে, দ্রুততর সময়ে ব্যাংকগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, অন্তত ম্যানেজমেন্টগুলোতে এবং বোর্ডগুলোতে বিভিন্ন পরিবর্তনের ঘটনা দেখতে পাচ্ছি। কিন্তু আলটিমেটলি যেটি হয়তো যারা ডিপোজিটার এবং যারা বড়োয়ার তারা যেটি বুঝতে চাইবেন সেটা হলো যে এই সমস্ত উদ্যোগগুলোর মাধ্যমে কত দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে ব্যাংকগুলোতে। যেমন এর ফলে খেলাপি ঋণ কমে আসার ঘটনাটি কত দ্রুত তারা দেখতে পাবেন সেটি তারা যাবেন। সুদের হারের ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীল পরিস্থিতি কখন ফিরে আসবে, নাকি সুদের হার আরও বাড়বে সেটিও তারা কিন্তু দেখতে চাইবেন। সুতরাং আলটিমেটলি একটা বড় প্রত্যাশা নিয়ে কিন্তু এই বড় রকমের রাজনৈতিক পরিবর্তনটি হয়েছে। সুতরাং সেই প্রত্যাশার সাথে কিন্তু মানুষ ধীরে 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 কিন্তু প্রতিদিনই একটা একটা করে কিন্তু মিলিয়ে দেখতে চাইবে। এখন পর্যন্ত তারা দেখছেন হলো উদ্যোগগুলোর দিকে, আগামীতে তারা প্রত্যাশা করবেন এগুলোর ফলের দিকে। সুতরাং একটা হচ্ছে আমরা এতদিন ইনপুট দেখতে পাচ্ছি, প্রসেস দেখতে পাচ্ছি, এখন তারা আগামীতে তারা আউটপুট খুঁজবেন যে হ্যাঁ এর ফলে তো আমার মূল্যস্ফীতি কম, এর ফলে আমার সুদের হার কমে আসার কথা, এর ফলে আমার এক্সচেঞ্জ রেটে এর একটা ইতিবাচক পরিবর্তন, এর ফলে আমার রিজার্ভের ক্ষেত্রে একটা, সেই জিনিসগুলো কিন্তু আগামীতে মানুষ খুঁজতে থাকবে। নিশ্চয়ই আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেখছি চ্যালেঞ্জও আসলে অনেক, বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে তারা রয়েছে। তার মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন, অর্থনীতির চ্যালেঞ্জের কথা বললেন, আইন শৃঙ্খলা নিয়ে একটা সবথেকে বড় উদ্বেগের জায়গা রয়েছে। মোটা দাগে যদি একটু ঠিক মূল্যায়ন নয়, আপনার যদি ভাবনার জায়গা বলি একজন গবেষক হিসেবে, আমরা দেখেছি যে এখানে যারা আগেও এসছেন তাদের অভিব্যক্তি আমরা জানতে চেয়েছি, অভিব্যক্তি যে যারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, পাশাপাশি আমরা যাদেরকে আর্থিক খাতের নেতৃত্বে দেখছি তাদের যোগ্যতা নিয়ে সবাই আসলে এক ধরনের ইতিবাচক কথা বলেছেন। সবাই বলেছেন যে নতুন কিছু আসবে, পরিবর্তন আসবে। আপনাকে একটু যদি মূল্যায়ন করতে বলা হয়, আপনার যদি পর্যবেক্ষণ বলতে বলা হয়, সেটি আসলে যারা আর্থিক খাতের নেতৃত্বে রয়েছেন, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে রয়েছেন, তাদের যোগ্যতার মাপকাঠি নিয়ে কোনো প্রশ্ন আসলে তুলবার সুযোগ আছে কিনা? প্রথম যেটি মনে রাখা দরকার যে একজন ব্যক্তির যোগ্যতা দেখবার বিভিন্ন মাপকাঠি যেমন রয়েছে, আবার বিভিন্ন কনটেক্সট রয়েছে। একজন অর্থনীতিবিদ হিসেবে একজনকে আপনি যে মূল্যায়ন করবেন, কিন্তু তিনি যখন আবার অর্থ মন্ত্রণালয়ের রাষ্ট্রের দায়িত্বে নেবেন তখন তার মূল্যায়নের মাপকাঠি কিন্তু তার জ্ঞান নয়, তিনি তার হচ্ছে কর্ত বেশি, উনি ইফেক্টিভ ইনস্ট্রুমেন্টস দিয়ে পরিস্থিতিটিকে সামলাতে পারছেন, পরিচালনা করতে পারছেন। বাংলাদেশের ইতিহাসে যতজন অর্থমন্ত্রী হয়েছেন সম্ভবত একজনই যার ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি ইকোনমিক্সে, বাকি যারা ছিলেন
তারা কিন্তু কখনো মন্ত্রী যদি বলি, এখন তো উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, তিনি হয়তো তার ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স, কিন্তু আদারওয়াইজ মন্ত্রী যারা ছিলেন, এরশাদের সময়কালে একজন ছিলেন যিনি আসলে অল্প সময়ের জন্য যিনি ছিলেন অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু আদারওয়াইজ বাকি সবারই আসলে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড নয়। সুতরাং মূল বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব নেবার পরে তারা তাদের যে প্রাজ্ঞতা বা তাদের যে দক্ষতা, সেটিকে ব্যবহার করে কিভাবে তারা পরিবর্তনগুলো সূচনা করতে পারছেন, এবং সেই জায়গাটিতেই যেটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা যে তাদের প্রাজ্ঞ দক্ষতা বা যোগ্যতার বিষয়গুলো, অর্থনীতি বিষয়ক জ্ঞানগুলোকে তিনি কতটা প্রশাসনিক জ্ঞানের সাথে সেটিকে সমন্বয় করতে পারছেন, এটি যেমন একটা দিক, এবং সেটা রাজনৈতিক যে বিভিন্ন পক্ষ বিপক্ষ সেখানে কাজ করছে তাদেরকে তিনি কিভাবে নিয়ে এসে এবং সেখান থেকে তিনি আলটিমেটলি সবচেয়ে ইফেক্টিভ আউটকামটা নিয়ে আসতে পারছেন। সুতরাং এই জায়গাটিতে কিন্তু মানে একজন অর্থনীতিবিদ হিসেবে তার একপক্ষীয় জায়গা থেকে আমরা দেখে এসেছি। এখন যখন রাষ্ট্র ক্ষমতায় তারা গিয়েছেন, অর্থ উপদেষ্টা তিনি রয়েছেন এবং গভর্নর তিনি রয়েছেন, তাদের দুজনের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক হচ্ছে অর্থ উপদেষ্টা আগে সরকারের ভিতরেই ছিলেন, গভর্নর হিসেবেও তার দক্ষতা রয়েছে, এবং যিনি গভর্নর রয়েছেন তিনি তার বৈশ্বিক পর্যায়ে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং ব্যাংকিং সেক্টরেও এর আগেও তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ছিলেন। সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে তাদের দক্ষতা রয়েছে। এর বাইরে হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেও আমরা দেখতে পাচ্ছি নতুন একজন চেয়ারম্যানকে নিযুক্ত করা হয়েছে যার ব্যাংকিং সেক্টরে যার দক্ষতা রয়েছে। যেখানে দেখবার বিষয় সেটা হলো যে আবার ফিরে যাব, সেটা হচ্ছে আউটপুটটি আসছে কিনা, প্রসেসগুলো এখন হচ্ছে প্রসেস, আমরা কি তাদেরকে সেই সময়টা দিচ্ছি কিনা, নাকি আসলে তার থেকে বেশি জনপ্রত্যাশার জায়গাটার কথা যেটি বলছি সেই চাপটার মধ্যে তারা অনেক বেশি পড়ছে কিনা? দেখুন, এই সমস্ত সময়কালে এটাও আরেকটা কিন্তু বড় দেখা, এগুলোই হচ্ছে রাজনৈতিক দায় দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জনগণ খুব দ্রুত ফল প্রত্যাশা করতে শুরু করেন, কিন্তু যে ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে অনেক বেশি এগুলো কাঠামোগত, এগুলো শুধুমাত্র একটা সিদ্ধান্ত গ্রহণ দেয়া এবং মানে সাথে সাথে সেখান থেকে ফল পাওয়ার মতো না। সেই জায়গাটিতে আপনাকে কি ধরনের কৌশল অবলম্বন করে জনগণের প্রত্যাশার সাপেক্ষে আপনি কিছু ফল দিচ্ছেন, কিছু ফলের জন্য সময় নিচ্ছেন এবং কিছু ফলের জন্য দীর্ঘমেয়াদে আপনি পাবেন, সেটি কিন্তু দেখবার বিষয়। এক্ষেত্রে ছোট্ট একটা উদাহরণ দিব, যেমন আমরা প্রত্যাশা করব, যেমন বলা হয়েছে যে আগামী কয়েক মাসের ভিতরে মূল্যস্ফীতি কমবে, মানুষজন কিন্তু এখন অপেক্ষা করবে কয়েক মাস পরে কিন্তু মূল্যস্ফীতি আদতে কমছে কিনা। সুতরাং সেই জায়গাগুলোতে কিন্তু আপনাকে অবশ্যই কাজ করার বিষয় রয়েছে, আদতেই সেই আলোকে কাজগুলো করা হচ্ছে কিনা। জি, আমরা আরো কথা শুনবো, আর একটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের। বিশেষ করে বিরতি থেকে ফিরে এসে আমরা রপ্তানি পরিস্থিতি নিয়েও একটু কথা বলতে চাই আপনার সাথে। দর্শক, অর্থনীতি ভাবনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রয়েছেন গবেষণা পরিচালক সিপিডি। আমরা আরো কথা বলবো ছোট্ট একটা বিরতির পর, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক সিপিডি। আরও একবার স্বাগত জানাচ্ছি খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা যে আলোচনা করছিলাম অর্থনীতি ভাবনায়, আপনি শুরুতে অনেকগুলো বিষয় আসলে চ্যালেঞ্জের কথা বলছিলেন। আমরা যদি একটু আরেকবার আসি, যে পোশাক খাত নিয়ে আসলে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, পোশাক খাতের রপ্তানি পরিস্থিতি নিয়ে যদি আমরা বলি, যে যেহেতু ইপিবি এখন ডেটা প্রকাশ করছে না, কিন্তু এনবিআর এর যে ডেটা আমরা লক্ষ্য করছি, সেখানে আপনার সাথে আমি বিরতিতে আলোচনা করছিলাম যে আমাদের জুলাই আগস্ট মাসে যে রপ্তানি হয়েছে সেটি খুব প্রত্যাশিত রপ্তানি নয়। আমাদের দেখা যাচ্ছে যে মাত্র বছর ব্যবধানে এই 2 মাসে দেখা যাচ্ছে $32 কোটি রপ্তানি ভলিউমে বেড়েছে, অর্থাৎ 3% জুলাই মাসে এবং 5% আগস্ট মাসে রপ্তানি বেড়েছে। এবং এই মাসে মনে করা হচ্ছে যে পরিস্থিতি আমরা দেখছি সেটি আরও কমে যাবে। তো সার্বিকভাবে এই যে রপ্তানি, সেটি আবার গিয়ে আমাদের রিজার্ভে একটা অভিঘাত ফেলবে কিনা, সেই জায়গাটা আমাদের জন্য এক ধরনের অ্যালার্মিং সিচুয়েশনের দিকে যাচ্ছে কিনা? প্রথমত যেটা একটু পরিষ্কার করা দরকার, যে সচরাচর আমরা মিডিয়াতে আপনারা যে ধরনের রিপোর্ট করে থাকেন সেটা আসলে ইপিবির এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর যে ডেটা, সেই ডেটাটি মূলত হলো শিপমেন্ট লেভেলের ডাটা, জাস্ট যখন পণ্য উঠিয়ে দেওয়া হয় তখনকার ডাটা। আর এনবিআর যেটা রিপোর্ট করে থাকে সেটা হলো রিয়েলাইজেশনের ডাটা। আমি একেবারে রিয়েলাইজেশন ডাটা, রিয়েলাইজেশন সচরাচর আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে 10 থেকে 12% একটা গ্যাপ থাকে শিপমেন্ট এবং রিয়েলাইজেশনের মধ্যে। এর ভিতরে কিছু আছে স্টক লট জনিত কারণে পণ্যের মূল্য কম এবং সেই জন্য কম আসে, কিছু আসলে এই যে ডাবল কাউন্টিং এর কিছু সমস্যার কথা আপনি শুনেছেন সাম্প্রতিককালে সেগুলো, কিন্তু তারপরে প্রায় 7-8% কিন্তু যেটা আমাদের দেশে আসে না।
সুতরাং এই যে যে তথ্যটি আপনি বলছেন, আমি যদি ধরে নেই যে এর সাথে আরো 7-8% যুক্ত হবে, তাহলে 3%-এর সাথে আরো হয়তো 6-7%, আরো 3-4% আরো হয়তো বাড়বে। সুতরাং কমেছে, এখন আসলে আগের মতো না, কিন্তু অবশ্যই এটা দুর্বল পরিস্থিতি, সেটাই আমিও মনে হয়। এবং ঠিকই বলেছেন যে এই ধরনের কম রিজার্ভ আসা, বৈদেশিক মুদ্রা আসা রপ্তানির মাধ্যমে, সেটা আমাদের রিজার্ভের জন্য আমরা যেটা প্রত্যাশা করছি যে রিজার্ভটি আস্তে আস্তে যাতে স্থিতিশীল একটা অবস্থার দিকে আস্তে আস্তে যায়, সেটি হবার জন্য প্রক্রিয়াটিকে শ্লথ করে দিচ্ছে। আমাদের আরো বেশি পরিমাণে আসলে রপ্তানি হওয়া দরকার। কিন্তু মনে রাখা দরকার, এই পরিস্থিতিটি, সাম্প্রতিক এই পরিস্থিতিটির জন্য শুধুমাত্র অভ্যন্তরীণ কারণ না, বৈশ্বিক কারণও কিন্তু দায়ী। এই মুহূর্তে কিন্তু বিশ্বব্যাপী আসলে রপ্তানির চাহিদা কম। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যদি লক্ষ্য করেন, ইউরোপের বাজারে যদি লক্ষ্য করেন, প্রবৃদ্ধি, আনএমপ্লয়মেন্ট, প্রবৃদ্ধি যেমন কিছুটা শ্লথ, আনএমপ্লয়মেন্ট কিছুটা বেশি, মূল্যস্ফীতি কিছুটা বেশি। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে ওদের ভোক্তারাও যে অনেক কিনছে তা না, তাদের ভোক্তারাও কম কিনছে। ফলে আমাদের এখান থেকে যে শ্লথ রপ্তানি হচ্ছে তা না, আমার ধারণা যে চীন বা ভিয়েতনামের মতো দেশগুলো দেখলেও আমরা দেখতে পাবো যে তাদের ওখানেও কাছাকাছি কমেছে। সুতরাং এটি একটি বৈশ্বিক পরিস্থিতি, এবং তার সাথে আমাদের অভ্যন্তরীণ এই পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিবর্তন এবং এখনো স্থিতিশীল না হওয়ার কারণেও যদি অর্ডার সরে যায়, সেই সমস্ত একটা পরিস্থিতি আমাদের যদি রিজার্ভ না বৃদ্ধির জন্য হয়তো একটা কারণ হয়ে দাঁড়াবে। তো সেই জায়গাটির ক্ষেত্রে আসলে দুটো জিনিস আসলে করা দরকার। আমি এর আগেও বলেছিলাম, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এবং অ্যাসোসিয়েশনগুলো, বিজিএমইএ, বিকেএমএ এর পক্ষ থেকে দেশে আগামী অক্টোবর অক্টোবর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, নভেম্বর সময়কালে একটি করা যায় কিনা, আগেও যেরকম এক্সপো তারা করেন, সেরকম এক্সপো আয়োজন করা যায় কিনা, তাতে করে ব্র্যান্ড বায়ারদের ভিতরে এক ধরনের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা। তারা যদি তাদের রিপ্রেজেন্টেটিভদের এখানে পাঠায়, তারা যদি দেখে যান ও পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে তাদের ভিতরে আমাদের এখানকার পরিস্থিতি সম্পর্কে একটা আশ্বস্তি তৈরি হবে, এবং তারা তখন অর্ডারগুলো তারা কন্টিনিউ করবে অন্য দেশে না দেওয়ার জন্য। এখন তো ওভার ফোনে কথাগুলো হচ্ছে বা তাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে হচ্ছে, কিন্তু তাদের মূল যারা প্রতিনিধি তারা যদি এখানে আসেন, এরকম একটা এক্সপো যদি আয়োজন করা যায়, আমি অনুরোধ করব অ্যাসোসিয়েশনগুলোকে, আমেরিকান অ্যাপারেল অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদের সাথে মিলে, ইউরোপের অ্যাসোসিয়েশনগুলোর সাথে মিলে এখানে যদি বড় কোনো একটা এক্সপো করা যায়, এটি একটা দিক। দ্বিতীয় দিক হবে হলো পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা উপদেষ্টা রয়েছেন, তাদের উচিত হবে আমাদের মূল যারা সমস্ত দেশ, আমদানিকারক দেশ, তাদেরকে চিঠি লেখা। আমরা সচরাচর এর আগেও এরকম লিখেছিলাম, যখন এই ধরনের একটা বড় ধরনের পরিস্থিতি দাঁড়ায়, তখন তাদেরকে দেশের সার্বিক পরিস্থিতি জানিয়ে, সরকারের কমিটমেন্টের জায়গাগুলো জানিয়ে তাদেরকে জানানো যে তারা যাতে তাদের ব্র্যান্ড বায়ারদেরকে উদ্বুদ্ধ করেন বাংলাদেশের সাথে বিজনেস রিলেশনশিপটা যেন কন্টিনিউ হয়, কোনোভাবে যাতে এখানে বড় রকমের হ্যাম্পার না হয়, সেই জায়গাগুলোর সাপেক্ষে আমার মনে হয় এই দুটো উদ্যোগ তারা নিতে পারেন। তবে অবশ্যই যেটা দরকার এই ধরনের জায়গা থেকে ইতিবাচক ফল পাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি। এটার আসলে বিকল্প নেই। না হলে আসলে আপনি যে কিছুই করেন এবং যা কিছুই লেখেন, তারা তো প্রতিনিয়তই রিপোর্ট পাচ্ছে, সেটা তাদের বৈশ্বিক মিডিয়ার মাধ্যমে পাচ্ছে, এখান থেকে নিউজ যাচ্ছে, বিভিন্ন লোকাল নিউজ পেপারে তারা পড়ছেন, সুতরাং সেখান থেকে আমরা ফল পাবো না। সুতরাং দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়াটা এখন একটা গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। যে এখন গোলাম মজিদ, আমরা দেখছি যে পোশাক কারখানায় যে ধরনের ভাঙচুরগুলো হচ্ছে সম্প্রতিকালে, শুধুমাত্র পোশাক কারখানা না, আমরা যদি আজকে আপনি একটু আগে বলছিলেন যে গাজী টায়ারের, আমরা দেখছি যে টায়ারের সরবরাহ কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ সেটি আবার অভ্যন্তরীণ বাজারে দামের উপর গিয়ে অভিঘাত পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে। দিন শেষে ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ ব্যবসার ক্ষতি করা, অর্থনীতির ক্ষতি করা, মোটা দাগে কারখানার ক্ষতি করা, সেটি আসলে যে দলের রাজনীতি করুক না কেন, সেটি কাম্য নয়। এবং এই জায়গাটি আমাদের জন্য একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি করছে কিনা এক ধরনের। দেখুন, এই জিনিসটি ব্যাখ্যা করাটা একটু জটিল। বাংলাদেশে আসলে শ্রমিক স্বার্থ দেখবার ক্ষেত্রে খুব স্ট্রং ট্রেড ইউনিয়ন যেমন নেই, আবার সরকারের পক্ষেও আগের সরকারগুলোর সময় আমরা দেখেছি অনেক বেশি তারা উদ্যোক্তা ঘেঁষা, শ্রমিকদের সমস্যাগুলোর ক্ষেত্রে কম সংবেদনশীলতা তাদের দিক থেকে দেখতে। ফলে যখনই এই প্রেক্ষাপটে যখন একটা পরিবর্তন এসছে, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পক্ষ থেকে সরকারের কাছে দাবি দাওয়া তোলা হচ্ছে এবং সরকারও সেগুলো আমলই নিচ্ছেন, তখন শ্রমিকরাও আসলে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে আসছেন। আমার মনে হয় যে শ্রমিকদের দাবি দাওয়ার গুলোর ভিতরে কিছু আছে যৌক্তিক এবং কিছু আছে এই মুহূর্তে আসলে গ্রহণযোগ্য না।
যেমন এই মুহূর্তে আসলে নতুন করে মজুরি সমন্বয় সম্ভব না। কিছুদিন আগে যেহেতু গার্মেন্টস খাতে মজুরি সমন্বয়, এটি এখন আসলে সম্ভব না। কিন্তু কিছু আছে যৌক্তিক দাবি, যেটা আসলে আমার মনে হয় যে উদ্যোক্তাদের এবং সরকারের বিবেচনায় নেওয়া উচিত। যেমন আমরা জানি যে কারখানার শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে যে ধরনের বায়োমেট্রিক ডেটাবেস যেটা মেনটেন করা হয়, এটাকে অনেক সময়ই আসলে সঠিকভাবে ব্যবহার করা হয় না। ব্ল্যাকলিস্ট করার যে সমস্যাটা এবার শ্রমিকরা বলছেন যারা, তাদের এই দাবিটি কিন্তু পুরোপুরি অমূলক না, এবং সেই জায়গাটি কিন্তু ঘনিষ্ঠভাবে দেখবার দরকার আছে। আমরা তো মনে করি যে কোনো শ্রমিককে আপনি আসলে ব্ল্যাকলিস্ট করতে পারেন না যদি না আইনগতভাবে তিনি আসলে কোনোভাবে কনভিক্টেড হন, তার আগ পর্যন্ত কিন্তু আপনি পারেন না। এবং শ্রমিকদের অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে বিভিন্ন সময় তারা তাদের দাবি দেওয়া যখন তোলেন, এবং তখন অনেক সময় কারখানার ভিতরে আনরেস্ট হলে তখন অনেক সময় চিহ্নিত করে ফেলা হয়, এবং এই ধরনের শ্রমিকরা পরবর্তীকালে আর কোথাও চাকরি পান না, কেননা ওই তাদের নামের এগেনস্টে যদি ব্ল্যাকলিস্ট হয়ে যান তারা, তাহলে আর চাকরি পান না, যেটা কিন্তু আপনি লিগালি পারেন না এই কাজটা, হিউম্যান রাইটস পয়েন্ট থেকে এবং লিগাল পয়েন্ট থেকে এটা আসলে আপনি করতে পারেন না। সুতরাং সেই জায়গাটি আমার মনে হয় যে গুরুত্বের সাথে দেখবার দরকার আছে। যদি এটি আপনি দেখেন তাহলে এটা একটা দিক, এবং একই সাথে এই জায়গাটিতে দ্রুততর সময় যদি আমাদের মালিকরা অঙ্গীকারাবদ্ধ হন যে তারা এই বিষয়টা ব্ল্যাকলিস্ট করার বিষয়টা থেকে সরে আসবেন, এবং এই ধরনের একটা ডেটাবেস ম্যানেজমেন্ট টিকতেও আমরা মনে করি যে শ্রমিক পক্ষের প্রতিনিধি থাকা দরকার, এটি যেটা আমাদের শুরু থেকে আমরা এটা বলে আসছি, আমাদের সমস্ত রিপোর্টগুলোতে এটা আছে। এই যে মালিকরা তাদের মতো করে লিস্ট তৈরি করা এবং সেখানে তার মতো করে চিহ্নিত করে দেওয়া, এটা এককভাবে কিন্তু মালিক সিদ্ধান্তের বিষয় না, এখানে শ্রমিকদেরও একটা স্বার্থ রয়েছে, এমনকি সরকারের স্বার্থ রয়েছে। সুতরাং আমার মনে হয় বায়োমেট্রিক ডাটাবেজে সরকার প্রতিনিধি, মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে একটি কমিটি করে এটি করা দরকার। এর বাইরে এটি যদি দ্রুততর সময়ে এটির যদি আশ্বস্তি আসে সম্বন্ধে হয়, তাহলে আমি অবশ্যই কোনোভাবেই আমি মানব না যে কারখানাগুলো ভাঙচুর হওয়া, এটি কোনোভাবে আমরা প্রত্যাশা করব না। যে কারখানাগুলো এখন যেভাবে ভাঙচুর হচ্ছে, তাতে তো আসলে শুধু মানে আমাদের শিল্পের বেসটাকে আসলে ভেঙে ফেলা হচ্ছে, এবং এরকম যদি করা হয় তাহলে তো উদ্যোক্তারা বিনিয়োগেই যাবেন না, তার আগামীতে তো তারাও আসলে হাত গুটিয়ে ফেলবে, এবং নতুন কর্মসংস্থান হওয়াটাও আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। এমনি আমাদের রপ্তানি স্রোত, এমনি দেশের ভিতরে এখন নতুন করে উদ্যোগ হচ্ছে না, যেগুলো স্ট্যাবলিশড উদ্যোগ রয়েছে সেই সমস্ত স্ট্যাবলিশড উদ্যোগকে আপনি কোনোভাবে এরকম ভাবে অ্যাটাক করে আপনি পারেন না, ভেঙে দেওয়া যায় না, ভেঙে দিতে পারেন না, কোনোভাবেই পারেন না আপনি। আর এমনকি যদি আপনার বিরুদ্ধে যদি অভিযোগও থাকে, তাও কিন্তু আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারেন আপনি যদি কোনো ধরনের বড় অভিযোগ। সুতরাং এইভাবে কারখানা ভাঙচুরের বিষয়টা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই না। কিন্তু আবার একই সাথে আমি চাইবো যে শ্রমিকরা যাতে তাদের ন্যায্যত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারেও যাতে আমাদের উদ্যোক্তা বা অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে আরো সহানুভূতিশীল এবং আরো কার্যকর উদ্যোগ দেখতে পান। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে ভাববেন। আমরা গোলাম মজুমদার আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আরো কথা বলবো। দর্শক, অর্থনীতি ভাবনায় আমরা কথা বলছি, সমসাময়িক অর্থনীতির চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের পথ খুঁজবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম রয়েছেন, গবেষণা পরিচালক সিপিডি। আরও কথা বলবো আরেকটা বিরতির পর, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন অর্থনীতিবিদ এবং গবেষক, সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আরও একবার স্বাগত জানাচ্ছি গোলাম মোয়াজ্জেম আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, আমরা ছোট ছোট করে একটু যদি অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা আসলে শুরুতে বলছিলাম, অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলাম, আমরা একটু সমাধানের পথ যদি খুঁজবার চেষ্টা করি। আসলে সমাধান একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মাত্র 1 মাস সময় আমাদের আসলে মূল্যায়ন করবার মতো সময় আসেনি। এখন যদি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার কথা বলা হয়, তারা হয়তো করছেনও। বিশেষ করে আর্থিক খাতের রিফর্ম নিয়ে আমরা অনেক কথা বলছি, সেই রিফর্মের জায়গায় সবাই আসলে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসছেন, কিন্তু আমার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা দরকার, গতিশীল করা দরকার। সেই জায়গায় আসলে অগ্রাধিকার কোন খাতগুলোতে হওয়া উচিত বলে মনে করেন? শুরুতে প্রাধিকার পাওয়া উচিত, অগ্রাধিকার পাওয়া উচিত? আবারও সেই একই জায়গায় আমি আপনাকে শুরুতে যে 5টি চ্যালেঞ্জ বলেছি, সেই 5টি চ্যালেঞ্জের জায়গাতেই আসলে হয়তো বিভিন্ন ধরনের উদ্যোগ দরকার। তবে সমাধানগুলো এক একটির জন্য আসলে এক এক রকমের সমাধান প্রয়োজন, সবগুলোর জন্য যে একই প্রেসক্রিপশন কাজ করবে তা না। এমনকি আমার মনে হয় সেটা সকলেই ওয়াকিবহাল যা কাজ চলছে এই মুহূর্তে। প্রথমত যেটি নীতিগত একটি জায়গায় অবস্থান দরকার, সেটি হলো এই সমস্ত সমাধানের একটা উদ্যোগ বা এই যে সংস্কারের একটা বড় যেন উদ্যোগ হয় একটা প্রতিযোগিতামূলক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা,
যেখানে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে এবং অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই 3-4টি বিষয়ে যাতে এবং দক্ষতা নিশ্চিত করা হবে, এই 3-4টি বড় বিষয়কে যদি মাথায় রেখে যদি সমস্ত জায়গাগুলোতে কাজ হয়, যেমন ব্যাংকিং খাতে বাংলাদেশের মতো দেশে 62টি ব্যাংকের দরকার নেই। এখন সেই জায়গাতে আপনি হয়তো এই মুহূর্তে বিভিন্ন ব্যাংকগুলোর সেটা কি বন্ধ করে দেওয়া উচিত মনে করেন? হ্যাঁ, আমি মনে করি কিছু সেটা আবার গ্রাহকরা তো না, কোনো সমস্যা নেই। আপনাকে সেইভাবে গ্রাহককে পরিষ্কার করে আপনার পরিকল্পনাটা জানাতে হবে, না হলে তো গ্রাহক অবশ্যই তিনি অস্থির হয়ে পড়বেন। আপনি যদি ছোট ছোট করে করেন কিন্তু কি করবেন সেটা যদি আলটিমেটটা যদি না জানান, সুতরাং পুরোপুরিভাবে আপনার সংস্কারের পরিকল্পনাটা আপনার জানানো দরকার। আমরা যেটা শুনেছি যে সরকার ব্যাংক সংস্কারের একটি কমিশন করবেন, শুনছিলাম ব্যাংকিং কমিশন করবেন আমি শুনেছিলাম। যদি হয় তো সেই কমিশনের উদ্দেশ্য হওয়া উচিত কি ধরনের প্রক্রিয়া তারা ব্যাংকিং খাতে প্রতিযোগিতা ফিরিয়ে আনবেন, দক্ষতা ফিরিয়ে আনবেন, এবং এর মাধ্যমে আমরা যেটা ব্যাংক থেকে যে অর্থ লুট হয়েছে, পাচার হয়েছে, নষ্ট হয়েছে এবং একই সাথে খেলাপি কমে আসবে, এই উদ্যোগগুলো তারা নেবেন। তো সেই জায়গাটির ক্ষেত্রে প্রথম আমার কাছে যদি বলেন যে হ্যাঁ তারা তো সেই কাজটি করবেন, কিন্তু এতগুলো ব্যাংক এরকম একটি ছোট দেশে আপনি কোনোভাবে আপনি ভায়াবল করতে পারেন না। ভারতের মতো একটা দেশে, আমাদের চেয়ে 17 গুণ বড় একটা দেশ, সেখানে 17টি জাতীয় পর্যায়ের ব্যাংক এবং তাদের কিছু কিছু ব্যাংক রয়েছে, সেটির মাধ্যমে তারা দেশ চালাচ্ছে। আপনি যদি ব্যাংকই চালান, যদি আপনার মনে হয় যে হ্যাঁ ওই পার্টিকুলার কনসার্নটি এখনো টাচ হয়নি, ঠিক আছে, তাহলে আপনি তাদের শাখা বাড়াতে বলেন। আপনাকে কেন নতুন ব্যাংক করতে হবে? নতুন ব্যাংক করা মানেই হচ্ছে আপনি আরেকজন প্রতিদ্বন্দ্বী একটি বাজারে নিয়ে আসা এবং তার মাধ্যমে বাজারের মধ্যে একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যে হ্যাঁ তার মাধ্যমে ভালো ফল আসবে। কিন্তু আমরা বলছি যে বাজারটা ছোট, ব্যাংক বেশি, এরপরেও তো আমরা দেখছি যে এই পুঁজিটা কেন্দ্রীভূত। আমরা তো সারা বাংলাদেশে আর্থিক সেবা পৌঁছাতেই পারছি না, আমরা গ্রামে পৌঁছাতে পারছি না ব্যাংকিং সেবা, আমরা তো এটাকে এক ধরনের সেন্ট্রালাইজড করে রাখছি। তাহলে আপনি নিজেই স্বীকার করছেন এর দুর্বলতা। সুতরাং আপনি ব্যাংক বাড়িয়ে দিচ্ছেন কিন্তু তারপরে পুঁজি ঘনীভবন হচ্ছে এবং রুরাল এরিয়া থেকে ডিপোজিট কালেকশন হয়ে সেটা আরবান এরিয়াতে হচ্ছে, এখানে ব্যবহার হচ্ছে। সুতরাং আপনার কাঠামোটি ওই জায়গাতে প্রথমত হচ্ছে ব্যাংকের সংখ্যা কমানো, এবং দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আমাদের দেশে অনেক বেশি যেহেতু গ্রুপ কেন্দ্রিক, আপনি জানেন যে প্রায় 84% মতো টোটাল লোন এটা ব্যবহার করে লার্জ স্কেল এন্টারপ্রাইজ গুলো, LSI বলে থাকি, আর বাকি 16% ভিতরে SME স্মল আছে আর মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো রয়েছে। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। সুতরাং আপনি যখন কাঠামো পরিবর্তনের কথা বলবেন, প্রথমত হচ্ছে আপনাকে ব্যাংক কমাতে হবে, এটার কোনো বিকল্প নেই। এবং যারা দক্ষ না, আপনি এখন তাদেরকে হয়তো সময়কাল বোর্ড ঠিক করে কিছুটা সময় নির্দিষ্ট করে দিতে পারেন, কিন্তু তাদেরকে এই অর্থ দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার মানে আসলে কোনো মানে নেই। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হলো হ্যাঁ আপনার এই যে বড় কেন্দ্রিক যে আমাদের নির্ভরতা, গ্রুপ কেন্দ্রিক যে আমাদের লোনের ডিসবার্সমেন্ট, এটাকে কিভাবে নিচের দিকে ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে SME খাতে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজগুলোকে এই ঋণগুলো সহায়তায় নিয়ে আসা যায়। এখন তো টার্গেট করে দিচ্ছেন, তখন আরো বেশি স্পেসিফিক্যালি হয়তো উদ্যোগ নেবার দরকার আছে, যাতে করে ছোট উদ্যোক্তারা যাতে আরো ঋণ পায়, সেবা পায়, সেই সুযোগটা করা। সুতরাং সেই কাঠামোগত পরিবর্তনটি প্রথম দেওয়া। সুতরাং ব্যাংকিং খাতে যদি আপনি বলেন প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ব্যাংকের সংখ্যা কমানো, এটাকে এমনকি মার্জ অ্যাকুইজিশনও আমি বলছি না, এগুলোকে লিকুইডেট করা। আসলে এর কোনো বিকল্প নেই। যারা পাচ্ছেন না তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে এবং পুরোপুরি পরিকল্পনা দেওয়া এবং তাদের অ্যাসেট হিসেব করে করা, এটা হচ্ছে একটা দিক। আমরা যে ইসলামী ব্যাংক দেখছি এখন, যে ইসলামী ব্যাংকে সব থেকে বেশি অচল অবস্থা, গ্রাহকরা টাকা তুলতে পারছেন না, তারা অ্যাপ ট্রান্সফার করতে পারছেন না, SIBL থেকে শুরু করে আরো একাধিক ব্যাংকের। ইসলামী ব্যাংক এবং ইসলাম বেসড ব্যাংকের মধ্যে পার্থক্য করেন। ইসলামী ব্যাংকের এখনো একটা বড় বেস রয়েছে। আমি ইসলামী ধারার ব্যাংকগুলোর কথা বলছি। কিন্তু ইসলামী ধারার বাকি ব্যাংকগুলোকে আলাদা আলাদা করে বিবেচনা করতে হবে। ইসলামী ব্যাংক যদি ইসলামী ধারার ব্যাংক, কিন্তু ইসলামী ব্যাংকের যে বেস সেটা দিয়ে তার পক্ষে এটাকে রিফর্ম করে এটাকে হয়তো ঠিক করা সম্ভব। এবং গভর্নর মহোদয় কিছু কিছু উদ্যোগের কথা বলেছেন, যেহেতু একজন বড় একজন শেয়ার হোল্ডার এবং তার অধীনস্থ কোম্পানিগুলো যেহেতু বিপুল পরিমাণে ঋণ, খেলাপি ঋণের অর্ধেকটাই তারা নিয়েছেন, এগুলোকে তিনি উদ্ধার করার জন্য প্রক্রিয়ার কথা বলেছেন। সুতরাং সেটি দিয়ে ইসলামী ধারার ব্যাংক, ইসলামী ব্যাংকের একটা পুনরুদ্ধার সম্ভব বলে আমার মনে হয়। কিন্তু ইসলামী ব্যাংক ধারার ব্যাংকগুলোর ক্ষেত্রে এর অনেকগুলোই আসলে থাকবার মতো অবস্থায় নেই, খুবই রুগ্ন এবং এদেরকে আসলে আপনি বাঁচিয়ে রেখে খুব বেশি আপনি ফল লাভ পাবেন বলে মনে হয় না। এটা হচ্ছে একটা দিক।
দ্বিতীয় হলো মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাই সরকারের দিক থেকে যে শুল্ক কমিয়ে দিয়ে আমদানি পণ্যকে কম মূল্যে আসবে এই ধারণা দিয়ে বাজারে পণ্য সরবরাহ বাড়ানো বা মূল্য কমে আসবে এই ধারা প্রত্যাশা করা হয়। কখনোই এটা হয় না এই ধরনের অস্থির পরিস্থিতির ভিতরে। সুতরাং শুল্ক কমানোর মতো সহজ উদ্যোগের ভিতরে না গিয়ে মূলত সাপ্লাই চেইন রিলেটেড যে দুর্বলতাগুলো সেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টগুলোকে ইমপ্রুভ করা এবং সাপ্লাই চেইনের ভিতরে যাতে কোনো ধরনের নন রেজিস্টার্ড কোনো এজেন্ট যাতে ব্যবসা না করতে পারে সেগুলো নিশ্চিত করা। যেমন যিনি হলুদের ব্যবসা করেন তিনি যাতে হলুদের লাইসেন্স থাকে, আবার তিনি যদি আবার পেঁয়াজের ব্যবসা করেন তার পেঁয়াজের আলাদা করে লাইসেন্স থাকতে হবে। সুতরাং এইভাবে করে প্রত্যেকটা এজেন্টের আপনার লাইসেন্সিং ডকুমেন্টেশন এটি দরকার হবে এবং কিন্তু এই কাজটি আপনি কিন্তু খুব অল্প সময় পারবেন না। এখন এই গভর্নমেন্টের কাছে হয়তো প্রত্যাশা অনেক, কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যেটা বলছিলাম প্রতিযোগিতামূলক বাজার কাঠামোতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। যত ধরনের ট্রানজ্যাকশন হবে এই সাপ্লাই চেনে সেগুলো যাতে ব্যাংকিং চ্যানেলে হয়, কে কার কাছ থেকে কত মূল্যে কিনছেন, কার কাছে কত স্টক রয়েছে, কে সেটির ভিত্তিতে বাজারের মূল্য পণ্য ছাড়ছে কি ছাড়ছে না বা পণ্য ধরে রেখে বাজার থেকে মুনাফা করছে কিনা, এই ধরনের একটা সাপ্লাই চেইন আপনাকে যেতে হবে। সুতরাং ওরকম একটি জিনিস করতে সময় লাগবে, কিন্তু আপনার ওটির কোনো বিকল্প নেই। এটা হচ্ছে দ্বিতীয়টির জায়গায়। আপনি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে যদি উন্নতি চান তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো এই মুহূর্তে তড়িৎ কিছু বাজেটারি সাপোর্ট দরকার। এটি যেমন আমাদের এখানে দরকার রয়েছে, একই সাথে লিকেজ রয়েছে, প্রচুর লিকেজ রয়েছে আমাদের এখানে, সেই লিকেজগুলো বন্ধ করা। যেমন একটা বড় জায়গা হয়েছে যে বিভিন্নভাবে আমাদের এখন সম্ভবত সুযোগটা এখনো রয়েছে যে আপনি $10,000 পর্যন্ত প্রতি পাসপোর্টের এগেনস্ট আপনি নিয়ে যেতে পারেন। আপনি যদি একটা পরিবার 5 সদস্যের একটা পরিবার নিয়ে যদি বাইরে যান তাহলে আপনি সাথে করে কিন্তু $50,000 নিয়ে যেতে পারছেন। এই মুহূর্তে যে ধরনের রিজার্ভ পরিস্থিতি তাতে এইগুলোর লিমিটগুলো আগে কিন্তু অনেক কম ছিল, এগুলো আগে কিন্তু $1,000 এখন বাড়ানো হলো, যেটি 5,000 করা হলো। হ্যাঁ, এটাকে কমানোর দরকার বলে আমি মনে করি, যেহেতু আমার রিজার্ভ পরিস্থিতি ভালো না, সুতরাং এটাকে কমিয়ে আনা দরকার, এরকম উদ্যোগ দরকার। ঠিক একইভাবে আবার এই যে হুন্ডির মাধ্যমে যে আমরা তো হুন্ডি বলতে বুঝাই যে বিদেশে টাকা থেকে যাওয়া, আমাদের এখানে ডলার না আসা, হুন্ডি কিন্তু দেশ থেকেও যে ডলার বাইরে চলে যাচ্ছে সেটিকেও আসলে বন্ধ করা দরকার। এবং ফরেন এক্সচেঞ্জ ডিলার্স যারা রয়েছেন তাদেরকেও আসলে আপনারা একটা হোল সাপ্লাই এর মধ্যে রিপোর্টিং সিস্টেমের ভিতরে নিয়ে আসা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ভারতের মতো হয়তো আমরা চিন্তা করতে আধার কার্ড বলে থাকে ভারতে, সেটা যেটার মাধ্যমে সকল আইডেন্টিফাইড ট্রানজ্যাকশন এটা আপনি ট্রেস করতে পারবেন, কোনো ধরনের ট্রানজ্যাকশন ট্রেসলেস আপনি রাখতে পারবেন না, ওরকম একটা ট্রানজ্যাকশন সিস্টেমে কিন্তু আমাদের যেতে হবে। কিন্তু এটাও আবার সেই দীর্ঘমেয়াদী উদ্যোগ। আমার কথা হচ্ছে আপনি উদ্যোগগুলোর ইঙ্গিত দেওয়া শুরু করেন এবং এখন থেকে আপনার প্রসেসগুলো জানান যে হ্যাঁ এগুলো করতে হবে, এবং সেই অনুযায়ী কার্যকর উদ্যোগগুলো নেওয়া শুরু করা দরকার। এবং সেটি করতে সময় লাগবে, এই গভর্নমেন্ট তার মতো করে কাজটা শুরু করে দিয়ে যেতে পারেন যতটুকু সম্ভব, এবং বাকি কাজগুলো প্রত্যাশা করা হবে পরবর্তীকালে ইলেকশন হয়ে যে নতুন গভর্নমেন্ট আসবেন তিনি সেই কাজগুলো শেষ করবেন। নিশ্চয়ই, এবং তাতে করে জনগণ আসলে দীর্ঘমেয়াদী সুফলটা পাবেন আসলে। এবং একই সাথে আমি এনবিআর এর রাজস্বের ক্ষেত্রেও বলবো যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে এই যে রাজস্ব আদায় হচ্ছে না, স্বল্প রাজস্ব আদায় হচ্ছে, এক্ষেত্রেও আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনি কিভাবে আরো বেশি রাজস্ব আদায় করতে পারেন। একটা বড় জায়গা আমরা সিপিডির গবেষণা আমরা পেয়েছি যে প্রচুর পরিমাণে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, কর এড়িয়ে যাওয়া হয়, কর ফাঁকির ঘটনা রয়েছে সারা দেশে। আমরা দেখেছি যে 1 কোটি টাকা আয় করেন এরকম 67% জনগণ তারা কিন্তু কর দেন না। সুতরাং তাদেরকে কিভাবে কর জালে আনা যাবে সেটির জন্য একটা বড় উদ্যোগ হচ্ছে আপনার এই ধরনের ট্রানজ্যাকশন সিস্টেমকে ইন্টিগ্রেটেড করা, যাতে করে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন আইডেন্টিফাইড করে তাদেরকে কর জালের আওতায় নিয়ে আসা যায়। নিশ্চয়ই। খন্দকার গোলাম মজিম, অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি অনেকগুলো পরামর্শের কথা বলেছেন, আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে পাবো সেই প্রত্যাশা জানাই, এবং আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা আশা করব যে নতুন যে বাংলাদেশ, আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে এই যে আর্থিক খাতের সংস্কার এবং সেই সংস্কারের যেন দীর্ঘমেয়াদী সুফল আসলে শেষ পর্যন্ত মানুষ পান, সেই প্রত্যাশায় আজকের মতো অর্থনীতি ভাবনা শেষ করব। আবারও আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।